আরে ছোট ভাই, চলো তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি। অল্প বয়সে এত রাত জাগা ঠিক নয়। এক প্রকার জোর করে রিশাদকে ছাদ থেকে নামিয়ে নিয়ে গেল রুহিক। এদিকে ছাদে নীরবে বসে রইল চারজন। 10 মিনিট পর পুনরায় ছাদে এলো রুহিক। রিশাদকে এক প্রকার জোর করে শেহনাজের রুমে বিছানায় শুইয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে এসেছে। ভাইয়া, কাহিনী খতম। ওকে, এবার বস তুই। রুহিক গিয়ে ধপ করে সাজিয়ার পাশে বসে পড়ল। ওকে বসতে দেখে কিছুটা দূরে সরল সাজিয়া। ফলে লাজুককেও সরে বসতে হলো। এভাবে এক পর্যায়ে শেহনাজের পাশ ঘেঁষে বসতে হলো লাজুককে। এদের এহেন কাণ্ডে মানহা মাদুর থেকে ছিটকে পড়ল, জোরে চিৎকার করে উঠল। সাজিয়া, সমস্যা কি তোর? চুপচাপ বসতে পারিস না? তোকে কি ইঁদুরে কামড়াচ্ছে? সাজিয়ার উদ্দেশ্যে রাগী সুরে জোরে কথাগুলো বলল মানহা। ওর কথায় নড়াচড়া বন্ধ হলো সাজিয়ার। ভীষণ অস্বস্তি হচ্ছে লাজুকের। শেহনাজের শক্ত বাহুতে স্পর্শিত হচ্ছে ওর কায়া। শাল চাদরটারও শক্তপোক্তভাবে শরীরে জড়িয়ে নিল। আড্ডা বলতে তেমন কিছু নয়। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করার এক পর্যায়ে সবাই উঠে গেল। লাজুক, সাজিয়ার মানহা ছাদ থেকে নামার পরে কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকলো শেহনাজ ও রুহিক। পকেট হাতড়ে অতি গোপনীয় জিনিসটা বের করলো রুহিক। এই যে ভাইয়া, নিয়ে এসেছি। তোমার একটা আর আমার একটা। নিকোষ কালো আধারে দুটো ছোট ছোট জ্বলন্ত কিছু স্পষ্ট দেওয়ানবাড়ির দুই পুরুষের হাতে। প্রায় মিনিট 10 বাদে ছাদ থেকে নামলো তারা। সাজিয়ার রুম ক্রস করার সময় লক্ষ্য করলো দরজা অর্ধেক ভেরানো। হয়তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে ওরা তিনজন। শেহনাজ রুমে আসার পর থেকেই বিচলিত রুহিক। হাতে একটা প্যাকেট নিয়ে ছুকছুক করছে অনেকক্ষণ যাবৎ। শেহনাজ বিছানায় শরীর এলিয়ে দিয়েছে। রিশাদ নাক ডেকে ঘুমাচ্ছে। তবে রুহিক ঘুমাতে পারছে না। একটা অতি দরকারি কাজ তার আপাতত না করলেই নয়। নিজের মনকে সায় দিতে পারছে না। কি করবে সে? অবশেষে মনের মাঝে চলতে থাকা সকল দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে রুম থেকে বের হলো রুহিক। সাজিয়ার রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে রুহিক। দরজা ভেরানো। কিছু একটা চিন্তাভাবনা করে নিঃশব্দে পায়ে অতি সন্তর্পণে রুমে প্রবেশ করলো রুহিক। বিছানায় কম্বল জড়িয়ে শুয়ে আছে তিন মানবী। তবে ডিম লাইটের অস্পষ্ট আলোতেও সাজিয়াকে চিনতে ভুল হলো না। ওর কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো রুহিক। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলল, সাজ, এই সাজ। হালকা ঘুমের ঘোর লেগে গিয়েছিল সাজিয়ার। হঠাৎ পুরুষালী ফিচেল ডাকে চমকে উঠে বসলো। সামনে দণ্ডায়মান পুরুষকে দেখে চরম অবাক হলো। তুমি চিৎকার দিতে যাচ্ছিল সাজিয়া। ত্রস্ত হাতে ওর মুখ চেপে ধরল রুহিক। ফিসফিসিয়ে বলল, এখানে কোনো কথা নাই, ছাদে চল, সবাই জেগে যাবে। রুহিকের কথায় বাধ্য হয়ে ওর পিছু পিছু ঘুমে বিভোর চোখে পা ফেলে ছাদে চলল সাজিয়া। ছাদের দরজা আটকে দিয়েছে রুহিক। এত রাতে ওর এমন অদ্ভুত কর্মকাণ্ডে অবাক না হয়ে পারল না সাজিয়া। কি শুরু করেছো তুমি এত রাতে? জোর গলায় কথাটা বলে ছাদের কোণে দাঁড়িয়ে রইল সাজিয়া। উল্টো দিকে মুখ করে রইল। হঠাৎই পেছন থেকে ওর হাতে লাগলো শীতল স্পর্শে ছোঁয়া। হালকা থেকে গভীর হতে থাকলো এই ছোঁয়াটা। দমবন্ধকর পরিস্থিতি। এই শীতের রাতেও ঘেমে নিয়ে একাকার সাজিয়া। রোহিত ভাইয়া অস্পষ্ট কণ্ঠে শুধু এতটুকু বাক্যই আওড়াতে পারল। এরপর আর কিছু বলার মতো শক্তি সাহস কোনোটাই পেল না। ঘোর অন্ধকারে শুধু এতটুকু অনুভব করতে পারল ডান হাতে কিছু একটা পরিয়ে দিচ্ছে রুহিক। পেছন থেকে ওর ঘাড়ের উপর পড়ছে রুহিকের নির্গত গরম নিঃশ্বাস। কিছুক্ষণ এভাবে ঠায় দাঁড়িয়ে থাকার পরে ওর কানের কাছে ঠোঁট ছুঁয়ে রুহিক ফিসফিস করে বলল, এবার ঘুমোতে যা সাজ। ও হ্যাঁ, আরেকটা কথা শোন, বিয়ের কোনো অনুষ্ঠানে তোকে যেন শাড়ি পরতে না দেখি। এটা অগ্রিম, তোকে আমি মানা করছি। বুঝতে পারছিস? আমার কথা না মানলে সেদিন রাতের কথা স্মরণ করিস। ঠান্ডা মাথায় সাজিয়াকে হুমকিটা দিল রুহিক। তারপর গটগট করে হেঁটে নিচে চলে গেল। কিছুক্ষণ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলো সাজিয়া। তারপর চোখ মুখ শক্ত করলো। মনের মাঝে ঘটিয়ে চলেছে নানান জল্পনা কল্পনা। ভোর 6টা। নিত্যদিনের মতো ছাদে অবস্থান করছে শেহনাজ। সবাই এখনো ঘুমাচ্ছে। গতকাল রাতে ঠিক মতো ঘুম হয়নি ওর। রিশাদকে মাঝখানে দিয়েছিল ঘুমাতে। ওর ঘুম মোটেও ভালো নয়। তারপরও সারা রাত যেন বিছানাকে ক্রিকেট খেলার মাঠ পেয়েছে। ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে আর বলে, ছক্কা চার ছক্কা। কথাগুলো মনে মনে ভাবলো শেহনাজ। ওর এমন কাণ্ডে চরম বিরক্ত। দোলনায় গিয়ে বসলো। পানির বোতল হাতে নিয়ে চিপি খুলতেই অসাবধানতা বশও সেটা দূরে ছিটকে গিয়ে পড়ল। সেদিকে লক্ষ্য করে দেখলো কারো পায়ের কাছে গিয়ে বাধা পড়েছে। মুখ উঠিয়ে সামনে তার কাঙ্ক্ষিত রমণীকে দৃষ্টিপাত করলো। বোতলে ছিপি হাতে উঠিয়ে ওর দিকে এগিয়ে এলো লাজুক। কোনো কথা না বলে শেহনাজের পাশে বসে পড়ল। আপনি আর শিমুলপুরের বাইরে যাবেন না শেহনাজ ভাই? আপনার মনে কি একটু মায়া দয়া নেই? অনেকক্ষণ নীরব থাকার পরে হুট করে পিচেল অস্পষ্ট সুরে কথাটা বলল লাজুক। ঘুরে বসলো শেহনাজের সোজাসুজি। ওর চোখে চোখ রাখলো। আজ এই দৃষ্টিতে কোনো দ্বিধা নেই।
হঠাৎ কিছু একটা হলো লাজুকের। শেহনাজের মুষ্টিমেয় হাত দুটো নিজের কোমল হাতের মধ্যে পুড়ে নিল। চোখের কোণে রূপালী অশ্রু চিকচিক করছে। ভঙ্গুর কণ্ঠে শুধালো। শেহনাজ ভাই, একটা কথা বলবো আপনাকে। দোলনায় নিরবাচ্ছন্ন দুই নরনারী। শেহনাজ অপেক্ষমান লাজুকের থেকে কিছু শোনার আশায়, আর লাজুক মাথা নুইয়ে ঠোঁট আঁকড়ে বসে আছে। কিছুক্ষণ যাবৎ এমন অবস্থা চলমান রয়েছে। অবশেষে লাজুকের নিকট হতে কোনো আওয়াজ না পেয়ে নীরবতা ভাঙল শেহনাজ। রুক্ষস্বরে বলল, একটা কথা বলবি বলে তো চুপ করে আছিস। আর কতক্ষণ এভাবে বসে থেকে অপেক্ষা করবো তোর কথা শোনার জন্য? আসলে যা বলবি স্পষ্ট বল। এমন অস্পষ্ট লেদা বাচ্চাদের মতন কথা বলা আমার পছন্দ নয়। আমতা আমতা করলে আমার রাগ উঠে যাবে। কষিয়ে একটা থাপ্পড় দেবো গালে। তারপর বলবি সেনওয়াজ ভাই জঙ্গলি মাছের। শেহনাজের রুক্ষ তীব্র কটাক্ষপূর্ণ কথায় সোজা হয়ে বসলো লাজুক। নিজেকে স্বাভাবিক করার প্রয়াস করলো। গলা খাকড়ি দিয়ে বলল, দেখুন, আমি যা বলতে চাচ্ছি, গতকাল আপনার আচরণে যতটুকু বুঝলাম, আপনি রিশাদকে কোনো কারণবশত হয়তো বা ওর ন্যাকামোটায় বিহেভিয়ারের কারণে মোটেই পছন্দ করেন না। তাই বলে ওর সাথে উল্টাপাল্টা কোনো আচরণ করবেন না। ভাবতে পারেন এই কথা আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করে বলছি। এক নাগাড়ে চোখ আবদ্ধ রেখে কথাগুলো বলল লাজুক। তারপর জোরে জোরে নিঃশ্বাস ফেলল কয়েকবার। চোখ মেলতেই চুপসে গেল লাজুক। যতটা স্বাভাবিক হয়েছিল তার থেকেও দ্বিগুণ অস্বাভাবিক অবস্থায় পড়ল। শেহনাজের শক্তপোক্ত হাতের মুঠো থেকে নিজের কোমল হাত জোড়া ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। বরাবরের ন্যায় ব্যর্থ হলো। সামনে অবস্থানরত আপাতত রক্তচক্ষুর অধিকারী পুরুষকে ভীষণ ভয় হচ্ছে ওর। লক্ষ্য করলো কপালে শিরা ফুলে উঠেছে, ঠোঁট কামড়ে রেখেছে। হয়তো রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এমন সিরিয়াস কন্ডিশনে একটা বেয়াক্কেল উল্টো অনুচিত কথা লাজুকের মুখ ফসকে বের হলো। শেহনাজ ভাই, হাতটা ছাড়ুন আমার। আপনার ওই নেকড়ের মতো হাত আমার এই ছাগলের মতো হাত দুটো সামঞ্জস্য বোঝা উচিত আপনার। ব্যথা পাচ্ছি তো আমি। লাজুকের এমন কথা শুনলে হয়তো বাকিরা হাসতো, কিন্তু শেহনাজের কঠিন রূপ ধারণকারী মুখের কোনো পরিবর্তন ঘটল না, বরং আরো কঠিন গাম্ভীর্যপূর্ণ ভাবমূর্তি ধারণ করলো। তির্যক স্বরে লাজুকের দিকে প্রশ্ন ছুড়ল। ঋষাদের জন্য তোর এত দরদ কেন উতলে পড়ছে? ওর জন্য আমাকে বিশেষভাবে অনুরোধও করছিস? কোনো বিশেষ কারণ? নড়ে চড়ে বসলো লাজুক। জিভ দ্বারা ঠোঁট ছোয়ালো। পাশে অবহেলিত অবস্থায় পড়ে থাকা বোতল তুলে পানি দিয়ে গলা ভিজিয়ে নিল। জোর গলায় বলার চেষ্টা চালালো। দরদের প্রশ্ন কেন আসছে? রিশাদ যেমনই হোক, বর্তমানে আমাদের বাড়ির অতিথি। আর আমি চাই না অতিথির কোনো রকম অসম্মান হোক। কিছু হলে পরবর্তীতে ফিরে গিয়ে আবার আমাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে। তাই বলছি, আমাদের বাড়ির অতিথিকে কোনো প্রকার অসম্মান করবেন না, ভুলেও না। দাজুকের গলার জোর স্পষ্ট। যথাসম্ভব দৃঢ়তায় বলেছে কথাগুলো। শেহনাজের দৃষ্টির পরিবর্তন হলো, তবে কোমল নয়, বরং অদ্ভুত চাহনি। যে চাহনির ভাষা লাজুক সহসা বুঝে উঠতে পারে না। অন্যদিকে মুখ ঘোরালো লাজুক, তবে সেটা ক্ষণিকের জন্য। শেহনাজের আকস্মিক কাজে হতভম্ব ওর মুখ পানে দৃষ্টি নিক্ষেপিত করলো। ওই ন্যাকা বোকার সম্মানের কথা চিন্তা করিস তুই? অথচ আমি তোর থেকে বয়সে কত বড়, আমাকে সম্মান দিস তুই? বরং দুটো কথা বললে তিরিং বিরিং করিস, ঘাড় তারামি করিস। দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শুধালো শেহনাজ। সামনে ভয়ার্ত কম্পমানরত রমণীর পক্ষ থেকে জবাবের আশায় প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে রইল, তবে অপরপক্ষ হতে কোনো সাড়া পাওয়া গেল না। হাতের বাঁধন আরও শক্তপোক্ত হলো। লাজুকের শরীরে চাদরের আড়ালে আবৃত হাতটা পিঠ বেয়ে কাঁধের কাছে সে স্থির হলো। অচকিতে আবারও শেহনাজের একই রকম কণ্ঠস্বর উচ্চারিত হলো। দিনে দিনে তুই বড্ড অবাধ্য হয়ে যাচ্ছিস রাস। এর একমাত্র সমাধান আমার সম্মুখে, অথচ আমার ক্ষমতা থাকা সত্ত্বেও উদ্দেশ্য পূরণ করতে পারছি না। সহ্য শক্তি সীমাহীন হলে আমি যা করবো তাতে তুই হয়তো খুশি হবি না, আমার ওপরে রাগ হবে, বাট আই ডোন্ট কেয়ার। আর অল্প কিছুদিন আমার অধিকার ছেড়ে দেব না আমি। শত বাধা বিপত্তি সত্ত্বেও নিজের করে নেব, কাউকে পরোয়া করব না। লাজুকের এলোমেলো বেনি গাঁথনে হাত রাখলো শেহনাজ। রাতে বেনি করেছিল লাজুক, ঘুমানোর ফলে এলোমেলো হয়ে গেছে। ক্ষুদ্র ক্ষুদ্র চুল সম্পূর্ণ মুখ জুড়ে লেপ্টে আছে। এই কুয়াশা জড়ানো ভোরে শীতল হাওয়ার মাঝে শেহনাজের হাতের গরম স্পর্শে উষ্ণতা অনুভব করলো লাজুক। ব্যায়াম করার ফলে হাতের তালু এমনকি পুরো শরীর গরম হয়ে গেছে শেহনাজের। লাজুককে বেঁকে বসতে দেখে স্বেচ্ছায় হাতের বাঁধন আলগা করলো শেহনাজ। ছাড়া পেয়ে খাঁচা থেকে মুক্ত হওয়া পাখির ন্যায় ছটফটিয়ে উঠল লাজুক। দ্রুত দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। ত্রস্ত পায়ে হাঁটা দিতেই পেছন থেকে শেহনাজের কথায় থমকে দাঁড়ালো। ওর ডাকে না চাইতে অপ্রত্যাশিতভাবে পেছনে ফিরে তাকালো। যন্ত্রণা আমারও হয় রাজ, ভয়ানক যন্ত্রণা হয়, ঠিক এখানে আঘাত লাগে।
বুকের বাঁ পাশে হাত ঠুকে লাজুকের দিকে অদ্ভুত চাহনিতে কথাটা বলল শেহনাজ। এই দৃষ্টিতে দৃষ্টি পড়তে বুকের মধ্যে ধক শব্দ কম্পিত হলো লাজুকের। নিজের অজান্তে চোখ ভিজে উঠল ওর। মিনিট দুয়েকের মধ্যে বিষয়টা টের পাওয়া মাত্র দৌড়ে ছাদ ত্যাগ করলো। এখানে থাকলে হয়তো ফুপিয়ে কেঁদে দিত। শেহনাজের সামনে কাঁদতে চায় না লাজুক। ওর চলে যাওয়ার পানে এখনও দৃষ্টিপাত করে আছে মীর শেহনাজ দেওয়ান, অথচ চোখের সামনে সব শূন্য। ভবিষ্যৎ পরিকল্পনায় নিমজ্জিত সে। মনের মাঝে ঘটিয়ে চলেছে তার অযাচিত পরিকল্পনা। মানহার রুমে এসে দরজা আটকে ফ্লোরে লুটিয়ে পড়েছে লাজুক। চোখের কোণ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নিজেকে রুখতে পারল না ও, ফুপিয়ে কাঁদতে শুরু করলো। সকাল 8টা বেজে 18 মিনিট। ঘুম থেকে উঠে দেয়াল ঘড়িতে চোখ বুলাতেই চমকে উঠল রুহি। এতক্ষণ ঘুমিয়েছে সে? বিছানায় দৃষ্টি নিক্ষেপ করলো। শেহনাজ নেই রুমে। তার মানে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে ছাদে। রিশাদ এখনো নাক ডেকে মরার মতো পড়ে রয়েছে। ওর দিকে তাকিয়ে মেজাজ বিগড়ে গেল রুহিকের। ইচ্ছে হচ্ছে এখনই ওর গলা টিপে ধরি। সারা রাত ঠিকমতো ঘুমোতে পারিনি এর জন্য। ঘুমের মধ্যেও সিক্রেট খেলছে। 4 ছক্কা ওই। হাত উঠিয়ে কথাটা বলল রুহি। পরক্ষণেই গুটিয়ে নিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। রাতে তেমন কিছু না খাওয়ার কারণে ক্ষুধার্ত রুহি তাই কিছু খাওয়ার জন্য নিচতলায় রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। রান্নাঘরের দরজার নিকটে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রুহিক। সামনে চলতে থাকা কাণ্ড দেখে হাতের মুঠো শক্ত হলো ওর। সাথে অবাক হচ্ছে ভীষণ। অতর্কিতে রান্নাঘরে প্রবেশ করলো। ফ্লোরে বসে আটা ময়দায় জর্জরিত রমণীকে হ্যাচকা টানে টেনে উঠালো। সহসা হাতে টান পড়ায় সামাল দিতে না পেরে 22 যুবকের শক্ত বুকের উপর আছড়ে পড়ল সাজিয়া। হঠাৎ আচমকা এমন কাজে ঘাবড়ালো, ভয় পেল। ড্যাবড্যাব চোখে রুহিকের মুখের দিকে তাকিয়ে থাকলো। কপালে হাত দ্বারা স্পর্শ করে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। ফলস্বরূপ হাতে লেগে থাকা রুটির জন্য মাখা আটা ওর কপালে সর্বত্র লেগে গেল। সেদিকে ভ্রুক্ষেপহীন রুহিক চড়া গলায় বলল, 2 দিন হলো বিয়ে হয়নি, এরই মধ্যে বাড়িতে গিন্নিগিরি শুরু করে দিয়েছিস? এই, আমার চোখে চোখ রাখ। মুখ ঘোরাবি না একদম। কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবি না। তুই কোনো কাজ পারিস যে এই কাক টাকা শীতের সকালে কাঁপতে কাঁপতে উঠে নাস্তা তৈরি করতে? সাজিয়ার নিকট হতে কোনো সাড়া না পেয়ে আবারও রুক্ষ স্বরে প্রশ্ন করল রুহিক। বুকের ওপর থেকে সরে যেতে চাইলে পিঠে হাত রেখে আটকে দিল। গম্ভীর কণ্ঠে বলল, আমার প্রশ্নের জবাব দিবি, তবেই ছাড়বো, নয়তো না। আমি কোনো কাজ পারি না, তাতে কি হয়েছে? শিখবো এখন থেকে। বিয়ে হয়ে গেছে আমার। এখন থেকে যদি রান্না করা না শিখি তাহলে আর কবে শিখবো? রুহিকের জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে জবাব দিল সাজিয়া। পরপরই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ওকে মুখ ঘুরিয়ে নিতে দেখে গাল চেপে ধরে সামনের দিকে ফেরালো রুহিক। হালকা ঝুঁকে বলল, কি হয়েছে? এর জন্য রান্না শিখেছিস? বিয়ে হলে কি শুধু রান্না শিখতে হয়? হাজবেন্ডকে সম্মান করবি, সেবা যত্ন করবি, আর আর কি? সাজিয়ার কাপা কণ্ঠস্বর। ঠোঁটের বাঁকা হাসি আরও প্রসারিত হলো রুহিকের। সাজিয়ার কানের কাছে মুখ নিল। কানের লতিতে আচানক ঠোঁট ছুঁয়ে ফিসফিস কণ্ঠে বলল, হাজবেন্ডকে ভালোবাসতে হয়। ব্যাস। রুহিকের এতটুকু কথাই যথেষ্ট ছিল সাজিয়ার শরীরকে ঠান্ডা কম্পিত শিহরিত করার জন্য। ওর হৃদয়ের কোণেও শিহরণ জেগে উঠল। মাথা নুইয়ে রুহিকের নিকট হতে নিজেকে ছাড়িয়ে দ্রুত রান্নাঘর থেকে প্রস্থান করলো। এক দৌড়ে সোজা দোতলায় চলে গেল। রান্নাঘরে পড়ে রইল রুটি তৈরির সকল সরঞ্জাম আর এক অদ্ভুত যুবকের বাঁকা হাসি, যে হাসি সহ্য হয়নি কোমলমতি রমণীর। রুমে ফিরে এসে মান্নাকে ঘুম থেকে জোর করে টেনে তুলেছে সাজিয়া। খেয়াল করলো লাজুক রুমে নেই। সাজিয়ার কাছে জিজ্ঞাসা করলো, কিন্তু ও জানে না লাজুক কোথায়। বাড়ির সব জায়গায় লাজুককে খুঁজেছে সাজিয়া, এখন শুধুমাত্র কোনায় মানহার রুম বাকি। ওর রুমের সামনে এসে দেখলো ভেতর থেকে দরজা আটকানো। বেশ কয়েকবার টোকা দেওয়ার পরে দরজা খুলে সম্মুখে এসে দাঁড়ালো লাজুক। ওর ফোলা চোখে মুখের দিকে তাকিয়ে কৌতূহলী হলো সাজিয়া। তুই এই রুমে কি করছিস? ঘুম থেকে উঠেছিস তো আমারও আগে। ভেবেছিলাম ছাদে গিয়েছিস, এই জন্য আর খুঁজিনি। তেমন কিছু না, একটু একা থাকবো বলে এই রুমে আসলাম। লাজুকের মুখের বিষাদময় ভাব দেখে সন্দেহজনক দৃষ্টি নিক্ষেপ করলো সাজিয়া। কাছে এগিয়ে গিয়ে বলল, তোর কি শরীর খারাপ লাগছে? দেখি জ্বর এসেছে। লাজুকের কপালে হাতের উল্টো পিঠ ছুঁয়ে পরীক্ষা করলো সাজিয়া। তাপমাত্রা স্বাভাবিক বুঝে নিশ্চিন্ত হলো। ওকে সঙ্গে নিয়ে পুনরায় রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। দুই কিশোরী রমণী আজ সকাল থেকে রান্নাঘরে অবস্থান করছে। আসফি বেগম ও রোকেয়া বেগম দেওয়ান বাড়িতে ফেরেনি। লাজুক সাজিয়া ধারণা করে নিয়েছে তারা সেখানে হয়তো কাজে ব্যস্ত আছেন। যেহেতু বিয়ে বাড়ি, তহুরা বেগমের একার পক্ষে সবকিছু সামাল দেওয়া সহজ নয়। মানহা ওর রুমে রয়েছে। মাঝে দু একবার এসে উকি দিয়ে গেছে রান্নাঘরের দরজায়। ওদেরকে কাজকর্মে ব্যস্ত দেখে চুপচাপ রুমে চলে গেছে। বরাবরই কাজ জিনিসটাকে ভীষণ ভয় পায় মানহা।
সর্বদা এড়িয়ে চলতে পারলেই বাঁচে। অনেকক্ষণ হলো রিশাদকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে গেছে শেহনাজ ও রুহিক। লাজুকদের সকালের নাস্তা প্রায় তৈরি। সাজিয়া বারবার অন্তর্মহলের বাইরে দৃষ্টি ফেলছে, অপেক্ষা করছে শেহনাজদের জন্য। ওরা ফিরলে একসাথে নাস্তা করবে। অনেকক্ষণ ধৈর্যের সহিত অপেক্ষা করার পরও যখন দেখলো ওদের ফেরার কোন লক্ষণ নেই, তখন বাড়িতে থাকা সেলফোনটা হাতে তুলল সাজিয়া। লাজুক রান্নাঘরে সবকিছু গোছাতে ব্যস্ত। সেদিকে এক পলক দেখে ফোনের কন্ট্যাক্ট লিস্টে প্রবেশ করলো। শুরুতেই রুহিকের নম্বর চোখে পড়ল। সকালের ঘটনাটা মনে পড়ল সাজিয়ার। ফোন হাতে দ্বিধায় ভুগছে, রুহিককে কল দেবে কি দেবে না। মনের মাঝে দ্বিধা সংকোচ রেখে রুহিকের নাম্বারে ডায়াল করলো। দু একবার ক্রিঙ্কিং শব্দে কেঁপে উঠে রিসিভ হলো। ফোনের অপর পাশ থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো। আওয়াজটা শুনে কিছুক্ষণ আঙ্গুল কামড়াতে লাগলো সাজিয়া। জবাব দেওয়ার নিতান্ত চেষ্টা করলো, কিছুটা সফল হলো। বাসায় আসবে না? নাস্তা তৈরি করা হয়ে গেছে, তোমরা আসলে একসাথে খাবো। সংকোচ দ্বিধা সব ঝেড়ে ফেলে কথাটুকু বলে জবাবের আশায় আছে সাজিয়া। রুহিকের তীর্যক কণ্ঠধ্বনি শোনা গেল। বইয়ের মতো ট্রিট করছিস। একে তো সাত সকালে উঠে রান্নাঘরে প্রবেশ করার সাহস দেখিয়েছিস, তারপরেও এখন বসে আছিস আমার ফিরলে তবে খাবি। কেন নিজেরা খেতে পারিস না? আমাদের ফেরার অপেক্ষায় না খেয়ে বসে থাকবি? ভেবেছিলাম বাইরে থেকে খেয়ে নেব। তোর এসব কাণ্ড, খাবারের ইচ্ছেটাই মরে গেছে। তোকে আমি ফিরে এসে দেখছি। খোদা হাফিজ। টুট টুট শব্দে ফোন কেটে গেল। কল লিস্টের দিকে চোখ রেখে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলো সাজিয়া। দুপুর 2টা। লাজুকদের বাড়িতে মানুষজনের আনাগোনা বেড়েই চলেছে। বিয়ে বাড়ি বলে কথা। দেওয়ান বাড়িতে তালা লাগিয়ে লাজুকেরা সবাই এখানে এসেছে। দুপুরের খাবারও নিজেরা রান্না করে খেয়ে এসেছে ওরা। কারণ এখানে এত মানুষের মধ্যে কেউ ওদের খাওয়া দাওয়ার ব্যাপারে খোঁজ নেওয়ার সুযোগ এবং সময় কোনোটাই পাবে না। আর ওরা নিজেরাও খাবারের জন্য কাউকে তাড়া দিতে পারবে না। সবাই ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে। ইতিমধ্যে লুৎফররা ফিরেছেন, তাদের হাত ভর্তি সওদাপত্র। গাড়ি থেকে নামিয়ে সেগুলো বাড়ির ভিতরে নিতে আরও কয়েকজন লোকের সাহায্যের প্রয়োজন হয়েছে। লাজুক আর সাজিয়া লতিফার রুম পরিষ্কার করছে। বাচ্চাদের আনাগোনার কারণে কাজে অসুবিধা হচ্ছে ওদের। লাজুক কয়েকবার ধমক দিলেও ওরা গায়ে নিল না কথা, বরং আরও দুষ্টুমি করতে থাকলো। সাজিয়া এদের বিদায় করব কি করে বলতো? কাজে অসুবিধা হচ্ছে। এভাবে করতে থাকলে তো সারা দিনেও একটা রুম পরিষ্কার করে উঠতে পারবো না। আমার রাগ করবে তো। লাজুকের বিচলিত কণ্ঠে কথাটা শুনে কিছুক্ষণ চিন্তা ভাবনা করলো সাজিয়া। চেয়ার থেকে নেমে দাঁড়ালো। লাজুককে ইশারা করে ওর পেছনে দাঁড়াতে বলল। অতঃপর বাচ্চাগুলোর নিকটে ধীর পায়ে হেঁটে এগিয়ে এসে বলল, তোমরা কি জানো বাইরে একটা জোকার এসেছে তোমাদেরকে বিনোদন দিতে? তোমরা এখনো দেখোনি তাকে? জলদি যাও। কোথায়? আমরা তো কোনো জোকার থেকে দেখিনি। আর বিয়ে বাড়িতে জোকার আসবে কেন? জোকার তো সার্কাসে থাকে। আরে বিয়ে বাড়ি বললেই তো এসেছে তোমাদেরকে আনন্দ দিতে। বাইরে গিয়ে দেখবে কালো শার্ট পরা একটা জোকার আছে, তাকে গিয়ে ধরো, তোমাদের সাথে মজা করবে, খেলবে। সাজিয়ার মুচকি হাসি দিয়ে বলা কথায় বাচ্চাদের ভাবমূর্তি বোঝা গেল না, তবে উৎফুল্লতার সহিত এক দৌড়ে রুমের বাইরে চলে গেল। ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে রুমের দরজা আটকে দিল সাজিয়া। পেছন ফিরে লাজুকের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ফিচেল হাসলো। নিশ্চিন্ত মনে কাজে মনোযোগ দিল ওরা। রান্নাঘরের ভেতরে মহিলারা সবাই রান্নার কাজে তুমুল আলোচনায় ব্যস্ত। তারা লতিফার বিয়ে রেখে রুহিক আর সাজিয়ার বিষয়ে কথা বলা শুরু করে দিয়েছে, যেটা মোটেও পছন্দ হচ্ছে না তহুরা, আসফি আর রোকেয়া বেগমের। তারা অন্য আলোচনায় গিয়ে বিষয়টা ধামাচাপা দিলেন। এখানে কথায় কথা বাড়বে তাই রান্নায় মনোযোগী হলেন। রুনু বেগম তহুরার রুমে ছিলেন, সবেমাত্র রান্নাঘরে প্রবেশ করলেন তিনি। রান্নাঘরে অবস্থানরত সকলের সাথে টুকটাক কথা বলতে লাগলেন। ইদানিং শরীরের অবস্থা ভালো না বিধায় খুব একটা সবার মাঝে থাকেন না তিনি। রুহিক পড়েছে মহা ঝামেলায়। বাইরে থেকে সোজা লাজুকদের বাড়িতে এসেছে তারা। শমশের ফোন করে এখানে আসতে বলেছে তাদের। ডেকোরেশনের জন্য আসা ছেলেগুলোকে কাজে সাহায্য করতে বলা হয়েছে তাকে এবং শেহনাজকে। জোকার আঙ্কেল আমাদেরকে সার্কাস দেখাবে না? প্লিজ আমাদের সাথে খেলো না। অনেকক্ষণ যাবৎ রুহিকের আশেপাশে ঘুরঘুর করতে থাকা বাচ্চাগুলো একই কথা বলে চলেছে ওর উদ্দেশ্যে। চরম বিরক্ত রুহিক, বুঝে উঠতে পারছে না হুটহাট বাচ্চাগুলো এমন কথা কেন বলছে তাকে। এই তোরা এসব উদ্বোধনের কথা বলছিস কেন আমাকে? সমস্যা কি? আমাকে দেখে কি জোকার মনে হয় তোদের? মানে সিরিয়াসলি? ক্ষিপ্ত কণ্ঠে কথাগুলো এক নাগাড়ে বলে ক্ষান্ত হলো রুহিক। ওর দিকে কিছুটা এগিয়ে আসলো বাচ্চাগুলো। ফিসফিস কণ্ঠে বলল, আমাদেরকে সাজিয়ে পা কথা বলেছে যে বাইরে নাকি এক কালো শার্ট পরা লোক আছে, সে হচ্ছে জোকার। আমাদের সাথে মজা করতে খেলতে এসেছে। তুমি তো সেই জোকার, কালো শার্ট পরা।
রুহিকের মুখের ভাবভঙ্গির পরিবর্তন হলো। ভ্রু কুঁচকে কিছুক্ষণ বাচ্চাদের দিকে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যে ওদেরকে পাশ কাটিয়ে স্থান ত্যাগ করলো সে। বাবা চাচাদের সাথে দাঁড়িয়ে বিয়ে বাড়ির কার্যক্রম সম্পর্কে আলোচনা করছে শেহনাজ। ঘেমে নিয়ে একাকার, কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে ও। কিছুক্ষণ পরপর রুমাল দ্বারা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিচ্ছে। এই সঙ্গীত অনুষ্ঠানের ব্যাপারটা আমার পছন্দ নয় চাচা। বিয়ের কার্যক্রম থেকে এটা বাদ দিলেই বরং ভালো হয়। অতি রঞ্জিত মনে হয় এটা আমার কাছে। নিজস্ব মতামত জানালাম, বাকিটা আপনারা বড় সিদ্ধান্ত নেবেন। শেহনাজের কথাই লুৎফর রহমান আলোচনা করলেন শমশেদদের সাথে। সবশেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন, সঙ্গীত অনুষ্ঠান বাদ দেওয়া হবে। এই খবরটা কিছুক্ষণের মধ্যে লাজুকদের কানে গেল। নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে কথা বলল ওরা। একবার ভাবলো লুৎফরকে গিয়ে জিজ্ঞাসা করবে, আবার সিদ্ধান্ত বদল হলো। যতই হোক বড়দের মুখের উপরে তারা কোনো কথা বলতে পারে না। হতাশ হলো ওরা। সাজিয়া, এই সাজিয়া। বন্ধ দরজার আড়াল থেকে রুহিকে চিৎকার করে ডাকাডাকি শুনে একে অপরের দিকে কপাল কুঞ্চিত করে তাকালো লাজুক ও সাজিয়া। আবারও চলে এসেছে আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে। ওকে তো আমি লাজুক, তুই গিয়ে দরজা খুলে দে। সাজিয়ার বিরক্তিকর ভঙ্গিতে বলা কথায় রুমের দরজার ছিটকিনি খুলে দিল লাজুক। ওর আশ্চর্যপূর্ণ দৃষ্টি রুহিকের মুখপানে। কি হয়েছে রুহিক? তুই লাজুক, একটু বাইরে যা তো, ওর সাথে আমার দরকারি কিছু কথা আছে। রুহিকের কথা শুনে একবার সাজিয়ার মুখের দিকে দৃষ্টিপাত করলো লাজুক, ওর প্রতিক্রিয়া বোঝার জন্যে। পরক্ষণে রুমের বাইরে গেল। সঙ্গে সঙ্গে ধপ করে শব্দ হওয়ার পেছনে ফিরে তাকালো। রুমের দরজা ভেতর থেকে আটকে দেওয়া হয়েছে। এই বাচ্চাগুলোকে বলেছিস আমি জোকার, তোকে তো আমি। ক্ষিপ্ত স্বরে কথাটা বলে বিছানার উপরে চুপচাপ ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা সাজিয়ার নিকটে এগিয়ে যেতে লাগলো রুহিক। ওকে দেখে বিচলিত হলো না সাজিয়া এবং পেছালোও না, বরং দৃঢ় ভঙ্গিতে এগিয়ে এসে বলল, কি করবে তুমি? গায়ে হাত তুলবে আমার? মারবে তো মারো। গায়ে হাত তুলবো না তোর। কাপুরুষ নই আমি, শুধুমাত্র কাপুরুষরাই বইয়ের গায়ে হাত তোলে। আমার রাগ উঠছে সাজ, ভীষণ রাগ উঠছে। এখন আমার রাগ কমাতে হেল্প কর। সাজিয়াকে টান দিয়ে বিছানায় বসিয়ে দিল রুহিক। নিজে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। ওর কোলের উপরে নিজের ঘরমাক্ত হাত দুটো রাখলো। কিছুক্ষণ ওর বিচলিত মুখের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে রইল। পর মুহূর্তেই মাথাটা এলিয়ে দিল ওর কোলের উপরে। ক্লান্ত আমি, ভীষণ ক্লান্ত। প্লিজ আমাকে একটু বসতে দে। বাচ্চাগুলো কাজের মাঝখানে গিয়ে ডিস্টার্ব করেছে। কাজে ব্যাঘাত ঘটেছে আমার। কত কাজ, কত দায়িত্ব বলতো, এগুলো পালন করতে হবে তো নাকি? আবার আমার পড়াশোনার প্রেশার। আগামীকাল থেকে নাকি আমার ইয়ার ফাইনাল এক্সাম শুরু। অথচ আমি আজ জানলাম এই বিয়ে শাদীর চক্করে পড়াশোনা থেকে দূরে সরে গেছি। যে বয়সে পড়াশোনায় মনোযোগ হবে, ক্যারিয়ার গড়ব, সে বয়সে আমাকে বউ সামলাতে হচ্ছে। সাজিয়ার কোলে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে এক নাগাড়ে কথাগুলো বলে ফেলল রুহিক। কোল থেকে মাথা উঠাতে সাজিয়া লক্ষ্য করলো চোখ লাল। এমন পরিস্থিতিতে কি করবে বুঝে উঠতে পারছে না সাজিয়া। হঠাৎ কি যেন হলো ওর। আগামীকাল তোমার পরীক্ষা, কি বলো? লতা ফুপির বিয়ে, তার উপর আবার আগামীকাল তুবা আসবে, তুমি থাকবে না, এটা কোনো কথা? সাজিয়ার কথা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে যেন বিস্ফোরণ হলো। ঝট করে বসা থেকে দাঁড়িয়ে পড়ল রুহিক। সাজিয়াকে ধাক্কা দিল। সামলাতে না পেরে বিছানায় পড়ে গেল সাজিয়া। ওকে শক্ত করে হাতের বাঁধনে চেপে ধরল রুহিক। এক হাতে ওর মুখ চেপে ধরল। বিক্ষুব্ধ স্বরে বলল, তুই তোমার নাম নিলি কেন? এই রুমে বর্তমানে আমরা স্বামী স্ত্রী দুজন রয়েছি, সেখানে থার্ড পার্সনের নাম কেন? রুহিকের কণ্ঠস্বর আরও ক্ষিপ্ত হলো। চিৎকার করে উঠল। কম্পিত হলো সাজিয়ার শরীর। দু হাত দ্বারা বিছানার চাদর আঁকড়ে ধরল। চোখে অনবরত কম্পমান। ও বুঝতে পারেনি এতটা রেগে যাবে রুহিক। ওকে জীবনে প্রথমবার এত বেশি ক্ষিপ্ত মনে হলো সাজিয়ার নিকটে। রুহিক ভাই, আমতা আমতা করিস না সাজ। আমার এখন রাগ উঠছে, ভয়ঙ্কর রাগ। কন্ট্রোল করার চেষ্টা করছি। রুহিকের ধারালো কণ্ঠস্বরে বিচলিত সাজিয়া। অজানা কারণে মনের মাঝে বয়ে চলেছে শিহরণ। হঠাৎ কিছু একটা হলো ওর। বিছানার চাদর হতে কম্পমান হাত জোড়া উঠালো। ওর পাশে আধা শোয়া রুহিকের কানের লতিতে রাখলো। ওর চোখ বরাবর দৃষ্টি নিক্ষেপ করলো। ঠোঁট চেপে মতিগতি বোঝার চেষ্টা চালালো। সাজিয়ার কোমল হাতের আঙ্গুলগুলো রুহিকে ডান কানে অনবরত বিচরণ করে চলেছে। নিচু স্বরে বলল, প্লিজ রাগ করো না, আমি আসলে ইচ্ছে করে তোমাকে রাগাতে চাইনি, ভুল হয়ে থাকলে সরি। তুই আমার বউ সাজ, আমি তোর হাজবেন্ড। এখন থেকে বিষয়টা মেনে নিতে শেখ। আগামীকাল থেকে ভীষণ ব্যস্ত থাকবো আমি। হয়তো তোর সাথে ঠিক মতো কথা হবে না কয়েকটা দিন। সময় নেই তুই? যেদিন মনে হবে আমার জন্য তোর মনে কোনো অনুভূতির সৃষ্টি হয়েছে, হ্যাঁ একবার শুধু ডাকবি আমাকে, অবশ্যই সাড়া দেব।
সম্পূর্ণ নিজের করে নেব তোকে। রুহিকের কণ্ঠে আকুলতা। প্রাপ্তির আশায় জিজ্ঞাসাসূচক দৃষ্টি নিক্ষেপ করে রইল সাজিয়ার মুখপানে। ওকে নিশ্চুপ থাকতে দেখে আবারও বলা শুরু করলো।